আচ্ছা, ডিজিটারেটিভ হচ্ছে, এর আগে যখন পজিটিভ হয়েছিল মোটামুটি একটা জিনিস বোঝার, সেটা হলো যে ওভারঅল বলতে গেলে এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে নর্মাল পালি গ্রামার করার সময় যে বদ হলো ধাতু, সেখানে তার সঙ্গে তি অন্তি এগুলো সব যুক্ত হচ্ছে। বদতি বদন্তি বদসি বদত বদামি বদাম, বা যখন জিরান ইনফিনিটিভ হচ্ছে তখন বদিত বা বদিতুম বদন্ত বদমান বদিতব্য বদনীয় বজ্জ, এরকম হবে। মানে তব্য অনীয় এইগুলো মোটামুটি একটা প্রথম দিকের ক্লাসেই আইডিয়া দেয়া হয়েছিল। পরে এর পরেও মানে জিরান্ড ইনফিনিটিভ পজিটিভ এই তিনটের ক্ষেত্রে মোটামুটিভাবে পালিতে ধাতু থেকে কিভাবে রূপগুলো তৈরি হচ্ছে, মানে একাধারে ক্রিয়াপদ এবং অন্যদিকে হচ্ছে যেগুলো কৃদন্ত শব্দ বলা হয়, কৃত প্রত্যয় পালিতে, সেটার কিছুটা আইডিয়া দেয়া হয়েছিল যে ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়। তো এই জায়গায় একটা জিনিস খুব সরলভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা ধাতু যখন আছে, যেমন এই যে বদ যেটা ধাতু, সংস্কৃতের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখবো এটা হসন্ত দেয়া হয়, দয়ে হসন্ত, কিন্তু পালিতে দয়ে হসন্ত দিলে কি হবে, ব্যঞ্জনান্ত হয়ে যাবে, মানে পালিতে একক ব্যঞ্জন শব্দের শেষে থাকে না, তাহলে এই দটা উঠে যাওয়ার কথা। যেমন জগৎ যে শব্দটা আছে, এখানে আমরা খন্দত্তা বলি, অ্যাকচুয়ালি খন্দত্তা হচ্ছে তয়ে হসন্ত, এইটা উঠে যাবার কথা। বিদ্যুৎ শব্দটা যেমন পালিতে বিজ্জু হয়, খন্দত্তা উঠে যাচ্ছে। আরও এরকম যেসব এক্সাম্পলগুলো ছিল, পৃথক থেকে পুথু ইত্যাদি ইত্যাদি। তো এই কারণে কি হয় যে পালি যে বৈয়াকরণ, তারা এটাকে স্বরবর্ণ যোগ করে লেখেন এবং উচ্চারণও করেন। মানে এখানে বদ বলা হয় না, বদ, গম, পস্য, এইরকমভাবে। এখন এটা বর্ণ বিশ্লেষণ করলে কি হবে, মানে আমি এটা রোমান স্ক্রিপ্টে যদি লিখি দ, শেষে একটা হচ্ছে, গ ম, পস্য, দুটো স্বর হচ্ছে, একটা একটা স্বর, মানে দুটো এখানে দুটো এখানে দুটো এইরকম। তো সংস্কৃতে যেটা এক স্বর ধাতু হতো বদ, শেষে অটা উচ্চারণ হচ্ছে গম পস, এইরকম টাইপের, ভুজ পট হর এই ধরনের, সেটা না হয়ে পালিতে দেখা যাচ্ছে যে ভুজ পঠ হর, শেষে স্বরবর্ণ অকার উচ্চারণ হচ্ছে। তো এইখানে পালি বৈয়াকরণরা বলছেন যে যখন একাধিক স্বরবর্ণ থাকে তখন শেষের স্বরবর্ণটা লোপ পায়, মানে ব্যবহার করার সময়ে শেষের স্বরবর্ণটাকে লোপ করতে হয়, তাহলে বদ থেকে এইটা প্রয়োগের সময় হয়ে যাবে। একটা সূত্র আছে কচ্চায়ন ব্যাকরণের, ওই ধাতুস্বন্ত লোপ নেক সরস্ব, মানে ধাতুস্ব অন্ত লোপ এক অনেক সরস্ব, আমি এখানে সূত্রটা আমি লিখেই দিচ্ছি। সন্ধিবদ্ধ হচ্ছে যে সন্ধিটা ভেঙেই বলছি, ধাতুস্ব অন্ত লোপ ও অনেক সরস্ব, বা কথাটা আগে নিয়ে নিলে অনেক সরস্ব, মানে যে ধাতুস্ব, যে ধাতুর অনেক স্বরবর্ণ আসে তার অন্তলোপ প্রতি, অন্তে বর্ণের লোপ হয়। প্রতীকের এটা বদ গম পস এরকম হয়ে যাবে। তাহলে বদের সঙ্গে যদি আমরা তি লাগাই, বদতি হয়ে যাবে। গমের সাথে তি হলে এটা গ ময়তয় হসে গমতি, পস্তি, মানে শয়ে শয়ের সাথে ত জুড়ে যাবে। তো এইখানে তাহলে বিষয় হচ্ছে এখানে আরও কিছু অ্যাড হয়, যেটা একটু হালকা করে হয়তো তোমাদের এদিক ওদিক পড়তে গিয়ে লক্ষ্য করেছ। যেমন এই বদ গম পশ্চ প্রতিটার সাথে একটা করে অ্যাড হয়, তাহলে বদ যুক্ত বদ ছিল, সেটা স্বরবর্ণ লোপ পেয়ে হলো বদ, বদযুক্ত হলে তারপরে ফাইনালি বদ এইটা তৈরি হলো। এখন এইটা হলো ধাতু, এই যেটা অ্যাড হলো, এরকম আরও জিনিস অ্যাড হয়, এটাকে বলে বিকরণ। দিয়ে যেটা তৈরি হলো সেটাকে বলে অঙ্গ। অঙ্গ কেন বলছে এটা হলো অ্যাকচুয়ালি ক্রিয়াপদের অঙ্গ, পার্ট অফ এ ভার্ব।
কেন? কেন এই বদটার সাথে গিয়ে যখন টিটা যুক্ত হচ্ছে তখন বদতি নামক ক্রিয়াপদ তৈরি হচ্ছে। এই বদ হলো অঙ্গ, তার সাথে তি যোগ হচ্ছে বদতি। অনুরূপে পস তার সাথে অ হয়ে পশ্ব, তারপরে এবার তি অন্তি শীত মিমগুলো যুক্ত হচ্ছে। এই যে জটিল জিনিসটা ধাতু বিকরণ অঙ্গ, এটা বোঝার অসুবিধার জন্য প্রথম দিকে বলা হয়নি। এই বেসিক কনসেপশনটা মোটামুটি রাখতে হবে এক্ষেত্রে। মানে এই স্বরবর্ণটা লোপ করে নেওয়া হয়, দিয়ে পরে আবার এটা অ্যাড হলো ইত্যাদি, এই ধরনের বিষয়। এবারে এই যে ধাতু যেটা আছে বিকরণটা যোগ করার আগে, সেইটার কিছু কিছু কার্য হয়। তার মধ্যে একটা পজিটিভ বলা হয়েছিল। পজিটিভের বিষয়টা হলো যে যেটা একজন নিজে করে অন্য কাউকে দিয়ে করানো হয়। মানে খাওয়া, খাওয়ানো, দেখা, দেখানো, করা, করানো। ইংরাজিতে যদি ফুড আর ফিট যেমন হচ্ছে, সি আর শো যেমন হচ্ছে, সেই রকম। সেটার জন্য কি হয়, মূল ধাতুটার সাথে ওই নে নয়ন আপে নাপয় এগুলো যুক্ত হয়। যাই হোক, মানে মূল যে ধাতুটা পরিবর্তিত হয়ে আবার নতুন একটা ধাতু তৈরি হয়। তা নিরুক্তি দীপনী বলে একটি গ্রন্থ আছে, তিনি গ্রন্থকার বলছেন যে প্রকৃতি ধাতু আর বিকৃতি ধাতু, মানে মূল যেটা ধাতু বদ গম পশ্চ ইত্যাদি, আর সেটা থেকে বিবর্তিত হয়ে আবার কিছু ধাতু তৈরি হয়, সেটা বিশেষ অর্থে প্রয়োগ হয়। যেমন নিজে করা, অন্য কাউকে দিয়ে করা। যেমন বদ মানে বলা, এটা পরিবর্তিত হয়ে এরকম হয়ে যাবে বাদে বা বাদয়, মানে বলানো। পশ্বর রূপটা পরিবর্তন হয়ে হয়ে যায় দস্যে বা দস্যয়। কিভাবে হয় সেটাই পজিটিভ ছিল। যাই হোক, এই যে নতুন যেগুলো তৈরি হলো, এগুলো আবার নতুন ধাতু হয়ে যায়। তাহলে ধাতু হয়ে যাওয়ার ফলে কি হলো, সেখানে আবার এই অযোগ হবে, দিয়ে তিয়ন্তি শীত মিম ইত্যাদি যোগ হবে। এবং তারপরে মানে যেহেতু নতুন ধাতু, সুতরাং এর আবার পজিটিভ ফর্ম হবে। বা পজিটিভ বল জিরান ইনফিনিটিভগুলো আবার হবে বাদে বা বাদে তুম, বাদেন্ত, বাদে মান, বা বাদয় মান, দর্শয় মান, বাদেতব্য বা দর্শেতব্য, এইরকমভাবে রূপগুলো আবার তৈরি হবে। মানে এটা আবার নতুন ক্রিয়াপদ হয়ে গেল। তো সিমিলারলি যেমন ওই এইটা হচ্ছে আজকের যেটা পাঠ্য আছে, এইখানে এই কনসেপশনটা রাখতে হবে। বেসিক্যালি বিষয় হলো যে মূল ধাতু, সেখান থেকে তৈরি হচ্ছে একটা বিবর্তিত ধাতু। এই বিবর্তিত ধাতুর পরে গিয়ে পুনরায় ওই যে বিকরণ অ যেটা হলো অযোগ হলো, দিয়ে তারপরে এবার তিয়ন্তি শীত বা ত্বা তুং ইত্যাদি ইত্যাদি সব যুক্ত হবে। আচ্ছা, এবারে মেন যে বিষয়, যে ধাতুর কিছু পরিবর্তন হয়। তো যেটা টপিক আছে সেটা বলছে রাইট এ শর্ট নোট অন ডেজিডারেটিভ ফর্মস ইন পালি। ডেজিডারেটিভ লাস্ট কবে এসেছে খেয়াল হচ্ছে না, তবে মোস্ট প্রবাবলি রিসেন্ট ইয়ারগুলোতে একটা এসেছে 22-23 করে, এটা একে এসেছে ডব্লিউবিসি। এটা অতটা গ্র্যাজুয়েশনে আসতে দেখিনি, বিসিএস এর ক্ষেত্রেও আসে না, কিন্তু রিসেন্ট আমি দেখলাম এই ধরনের আনকমন কিছু জিনিস এসেছে। যাই হোক, তো এখানে সূত্র দিয়ে বিষয়টা শুরু হচ্ছে। ডেজিটারেটিভ যেটা বলছে, ডেজিটারেটিভ মানে যে ডিজায়ার থেকে কথাটা আসছে, মানে ডিজায়ার মানে ইচ্ছাবোধক বিষয়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় আমরা কিছু শব্দ পাই, যেমন পিপাসা, জিজ্ঞাসা, আর আরেকটু কঠিন কঠিন শব্দ হলে যেমন বুভুক্ষা হয় বা বুভুক্ষু শব্দটা আমরা পাই। আর একটু আরও সাধু ভাষা ঘেঁষা শব্দ দেখলে যেমন বিবদিশা, এরকম সব শব্দ আছে, বিবমিশা, রিরংসা। একান্ত সাহিত্য বা দর্শন ইত্যাদি পড়লে, ভারতীয় দর্শন, সেখানে এই শব্দগুলো কিছু কিছু প্রয়োগ থাকে। বিবদিশা, স্বামী বিবেকানন্দ যেমন বিবিদিশানন্দ একটা সময় নাম ছিল, বিবদিশা, হ্যাঁ এটা ভুল হলো, এটাও শব্দটা হবে কিন্তু বাংলায় প্রয়োগ মানে বিবিদিশা, মানে জানার ইচ্ছা বোঝায়। তো যাই হোক, এখানে বিষয়টা হলো
এই যে শন বলে একটি প্রত্যয় হয় সংস্কৃতে কৃত প্রত্যয়ের মধ্যে, তো সেই শন প্রত্যয় যোগে পা ধাতু থেকে হয় পিপাসা, গে ধাতু থেকে হয় জিজ্ঞাসা, ভুজ ধাতু থেকে হয় এই বুভুক্ষু, বিদ ধাতু থেকে বিবদিশা, বম থেকে বিবমিশা, রম থেকে রিরংসা ইত্যাদি। তো বেসিক্যালি শন যেটা কি হয়, ইচ্ছা অর্থে বোঝায়, মানে পান করা আর পান করার ইচ্ছা। জ্ঞ মানে জানা, জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা, বুঝ মানে খাওয়া, বুভুক্ষ মানে হচ্ছে খাওয়ার ইচ্ছা। তো খাওয়ার ইচ্ছা থেকে বুভুক্ষু মানে যে খেতে ইচ্ছা করে, এইরকম একটা অর্থ হচ্ছে। তো এইখানে গিয়ে এই বেসিক কনসেপশনটা আসছে, সেটা হচ্ছে যে পা একটা ধাতু, সেটার সাথে একটা এই সন অ্যাড হলো, সনের নটা হচ্ছে একটা চিহ্ন, মানে মেইন হচ্ছে দন্তস্ব একটা, পা প্লাস স, পা স হয়ে যাওয়া উচিত, কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়ে পি পা, মানে পাটা চেঞ্জ হয়ে হলো পিপা, তার সাথে অ্যাড হলো স, পিপাস একটা নতুন ধাতু তৈরি হচ্ছে। তাহলে এটা হলো মূল ধাতু, তার সাথে অ্যাড হলো স, দিয়ে হলো পিপাস, এটা আবার একটা নতুন ধাতু, এটাকে আমরা বলবো মূল ধাতু, আর এটা হলো একটা বিবর্তিত বিবর্তিত ধাতু হচ্ছে। এই পিপাস যে গঠিত হলো, পিপাসর সাথে যথারীতি তি অন্তিগুলো যুক্ত হয়, পিপাসতি পিপাসন্তি, সে পিপাসা করে মানে সে পান করতে ইচ্ছা করে, তে পিপাসন্তি ত্বং পিপাসসি তুমহে পিপাসত, এরকম চলতে থাকবে। পিপাসিষ্যতি, তারা পান করতে ইচ্ছা করে বা তাদের পিপাসা হয়, এরকমও বাংলায় অনুবাদ করা হয়। আবার যখন জিরান্ড হবে পিপাসিত্বা, মানে পান করার ইচ্ছা করে, পিপাসিতুম পান করতে ইচ্ছা করতে, এটা একটা কেমন শোনাবে, মানে তারপরে পিপাসনীয়, পিপাসেতব্য, পিপাসমান, পিপাসন্ত, মানে প্রতিটা ক্ষেত্রে জিরান ইনফিনিটিভ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ প্রত্যয় যেগুলো আছে পার্টিসিপল, সেগুলো যথারীতি যুক্ত হয়। মেইন বিষয় হলো মূল ধাতু, সেটা থেকে যেমন ক্রিয়াপদ ইত্যাদি তৈরি হয়, তার সাথে কিছু জিনিস অ্যাড হয়েও নতুন ধাতু তৈরি হয় বিশেষ অর্থে, দিয়ে পুনরায় তাদেরও উপরে আবার এগুলো তৈরি হয়। এখানে ভেজিটেটিভ হচ্ছে ইচ্ছা করা বোঝায়। তো তার এই যে এক্সাম্পলগুলো দিলাম, পিপাসা, জিজ্ঞাসা, এই দুটো শব্দ মোটামুটি বাংলায় সবার জানা, বাকিগুলো একটু কঠিন কঠিন টার্ম আছে। তো এখানে প্রথম যে সূত্র আছে সেইটি বলছে ভুজ ঘষ হর সুপাদিহি তুমি ছত্রেষু চ। তো এর খথস্বর এটা পূর্ব ঘষ হর্ষে। আচ্ছা, তো বলছে যে ভুজ, এটা একটা ধাতু, ভুজ ঘষ, ঘষ ধাতু, হর, হর ধাতু, সুপাদিহি, এই সুপাদিহি এটা হলো পঞ্চমী বহুবচন হচ্ছে। তাহলে ব্যাকরণে পঞ্চমী অর্থে কি বোঝায়, এর পরে। তাহলে ভুজ, ঘষ, হর, সু, পা, আদি, ইত্যাদি, ইত্যাদির পরে, মানে এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোর পরে তুমি ছত্রেষু, তুম ইচ্ছ অর্থ, তিনটে শব্দ। তুম মানে হলো তুম যে প্রত্যয়, ইচ্ছা আর অর্থে। তুম প্রত্যয় দিয়ে যে ইচ্ছা বোঝায়, মানে করতে ইচ্ছা, তুম মানে করতে বোঝায়, করিতুম, জানিতুম, গদিতুম, যেটা সেইটা। তাহলে করতে, ইচ্ছা অর্থে, চ মানে এবং, এই অর্থে হয়, কি হয় সেটা হচ্ছে এই অনুবৃত্তি হচ্ছে, মানে খ, ছ এবং স, এই তিনটে প্রত্যয় হয় হলো। তাহলে ভুজ ঘষ হর সু পা দিহি, ভুজ ঘষ হর সু পা ইত্যাদির পরে তুং ইচ্ছার্থেষু, তুং অর্থাৎ করতে,
করতে যে ইচ্ছা এই অর্থে খ ছ স প্রত্যয়া হন্তি, খ ছ স প্রত্যয়গুলো হয়। তুমি ইচ্ছত্বেষু, এটাকে তুমি ইচ্ছ এরকম না বলে তুতে একটা অ্যাকসেন্টেড হবে, তু মিচ্ছত্বেষু এই ধরনের একটা উচ্চারণ করলে অর্থটা বুঝতে সুবিধা হবে, মানে তুম ইচ্ছা এই অর্থে। তো ভুজ ঘস হর সু পা ইত্যাদি ধাতুর পরে ধাতুহি সহ ধাতুগুলির সাথে তুমি ছত্রেষু তুম প্রত্যয়ের যে ইচ্ছা মানে করতে ইচ্ছা অর্থে খ ছ স প্রত্যয়া হন্তি, খ প্রত্যয় ছ প্রত্যয় সপ্রত্যয় এগুলো হয়। যথা যেমন ভুঞ্জিতুম ইচ্ছতি, ভুঞ্জ মানে খাওয়া বোঝায়, এই ভুজ ধাতুর উদাহরণ দেয়া হচ্ছে। খেতে ইচ্ছা করে এই অর্থে হচ্ছে বুভুক্ষতি। এই ভুজটা এর সাথে খ অ্যাড হলো, দিয়ে এটা বিশাল চেঞ্জ হয়ে গেল বুভুক্ষ। বুভুক্ষ একটা নতুন ধাতু, এবার এর সাথে তিয়ন্তি যুক্ত হচ্ছে, বুভুক্ষতি বুভুক্ষন্তি, মানে সে খেতে ইচ্ছে করে, তারা খেতে ইচ্ছে করে। এবং এখান থেকে যে বুভুক্ষু শব্দটা বাংলায় হয় মানে যে খেতে ইচ্ছুক, ক্ষুধার্ত। তো এতে খ ছ স প্রত্যয়ন্তা, এই যে খ ছ স এবং এই যে প্রত্যয়ান্ত শব্দগুলি, প্রত্যয়ান্ত ধাতুগুলি আছে, এগুলি ইচ্ছর্থক ধাতু, মানে ইচ্ছা অর্থক ধাতু বা ডেজিডারেটিভ ইতি বুঝছেন। ডেজিডারেটিভ যেটা শব্দ হচ্ছে সেটাই ইচ্ছার্থক বোঝাচ্ছে, ডিজায়ার থেকে শব্দটা আসছে। এবারে গ্রামার পোর্শনে যেটা বলেছিলাম যে একটা থাকে যে এটা কি বলে, কি অর্থে হয়, এই ধরনের সূত্র থাকে, তারপরে তার ফরমেশনের ব্যাপারটা দেখাতে হয়। এবারে এই ডেজিটারিটিভের যে ফরমেশন, এই যে ভুজ থেকে বুভুক্ষ হলো, এইগুলো এবার দেখানো হবে। এইটা অন্যতম জটিল পালি যে পড়া হচ্ছে তার মধ্যে, এখন দিয়েছে যখন সিলেবাসে কি আর করা যাবে। তবে এগুলো কিভাবে কাটছাঁট করা যায়, কিভাবে নয় মানে সংক্ষেপ কিভাবে করা যায়, কতটুকু না লিখলে নয়, সেটা আমি পরে বলবো। তোমাদের এখনো কেউ গ্রামারে তো কিছু লেখা বেখাও দিচ্ছ না, অন্যান্য আগেরগুলোও কিছু নেই। যাই হোক, যখন পড়া শুরু করবে তখন আমি বলবো যে এটাকে ছোট করলে কতখানি ছোট করা যায়। যাই হোক, আচ্ছা, ইচ্ছার্থক ধাতব, ইচ্ছার্থক যে ধাতু সেগুলো এবং নিষ্পন্না হন্তি এইভাবে নিষ্পন্ন হয়। কীভাবে হয় এখানে এবার সূত্রগুলো একে একে আসছে। সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। গ্রামারের জায়গাতে সূত্রটা যদি কেউ নাও দেয় চলে যাবে, হবে না যে তা না, তবে সূত্রটা দিলে খুবই ভালো হয়। শুধুই কচি ধাতু নং আদিবন্যানং ইত্যাদি এই ব্যাপারটা লিখে দিলেও চলে, সূত্র দিলে আরও ভালো হয় আমার মতে। সূত্রটা ভালোভাবে বুঝে নিলে পালিতে যে এক্সপ্লেনেশনটা হয়তো নিজে থেকে লিখে নেওয়া যাবে। যাই হোক, এবারে দেখা যাক। তো প্রথম সূত্র বলছে যে আচ্ছা, এই জিনিসটাকে আগে বাংলায় বলে দিই, তাতে বড় সুবিধা হবে। বেসিক্যালি বলছে যে এই খ ছ স এই প্রত্যয়গুলো যখন যুক্ত হয় এক ধাতুর সাথে, তখন সেই ধাতুর আদি যে বর্ণ যেটা আছে সেইটা ডবল হয়ে যায়। যেমন এখানে যদি ভুজ, যেমন এক্সাম্পল দেখা যাচ্ছে, ভুজ আছে তার সাথে খ যোগ হচ্ছে, ভুজের ভুটা ডবল হয়ে ভু ভু জ হয়ে গেল। ঘস আছে তার সাথে ছ প্রত্যয় হচ্ছে, ঘটা ডবল হয়ে ঘ ঘ স হয়ে গেল। পা আছে তারপর স প্রত্যয়, পা পা স হল, মানে এটা ডবল হচ্ছে। এই বোঝা গেল, ক্লিয়ার? এবার বলছে যে এই ডবল যে হচ্ছে, ডবলের প্রথম যেটা হচ্ছে সেটাকে বলে অভ্যাস, অভ্যাস পালিতে। তাহলে এই ভূ ভুজ ঘ ঘ স পা পা স, এইখানে এই যে প্রথম ভূ, প্রথম ঘ, প্রথম পা, এইটাকে বলছে অভ্যাস। এইবারে অভ্যাসের কিছু কার্য হয়। কি হয় বলছে যে অভ্যাস যে বর্ণ যেটা আছে সেইখানে এই যে পালিটা দ্বিতীয় চতুর্থানং তৃতীয় পঠম, দ্যাট ইজ বর্গীয় বর্ণের কথা বলছে। লিঙ্গুইস্টিকে যে আমি বলেছিলাম যে লিঙ্গুইস্টিক্সের যে বর্ণবিধি, মানে বর্ণ কোনটা
আহ, ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ এগুলো মোটামুটি গ্রামারের জায়গাতেও লাগবে। তাছাড়া তোমাদের সিলেবাসে অনেকটাই অল্প পড়তে হয়। ইন জেনারেল পালি গ্রামার পড়তে গেলে উইদাউট ওই ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ কিছুই হবে না। যে কোনো ফরমেশন দেখতে গেলে এগুলো আসবে। যাই হোক, বিষয় হলো তাহলে অভ্যাস যে বর্ণ আছে বলছে সেইখানে ব্যঞ্জন বর্ণ যদি দ্বিতীয় অথবা চতুর্থ থাকে বর্গীয়, সেটা চেঞ্জ হয়ে যাবে প্রথম অথবা তৃতীয় বর্ণতে। 2 বা 4 মহাপ্রাণ, সেখানে জায়গায় 1 3 মানে অল্পপ্রাণ হচ্ছে, অল্পপ্রাণী ভবন। এবং এখানে মজার বিষয় হলো যে ভূ ভুজ, ভূ ভূ দুটো আছে, ভ কি বর্ণ, প ফ ব ভ, 4 4 আছে। 4 4 বর্ণ মানে দুটো মহাপ্রাণ বর্ণ পাশাপাশি বসে না, এটা একটা লিঙ্গুইস্টিক্সের সূত্র আছে। দেখি কে বলতে পারে। বেসিক্যালি যে বর্গীয় মহাপ্রাণ বর্ণ যেগুলো আছে দ্বিতীয় বা চতুর্থ, সেটা পরপর দুটো বসবে না। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি পরপর দুখানা হচ্ছে, ভূভুজ 4 4 হচ্ছে ওই জন্য। এবং ওখানে এটাও বলে দিচ্ছে যে প্রথমটা অল্পপ্রাণ হয়ে যায়, তাহলে এটা 3 4 হয়ে গেল, আর এটার ক্ষেত্রে 1 2 হয়ে যাবে। 2 নম্বরটার উদাহরণ এখানে নেই, মানে দ্বিতীয় বর্ণ মানে খ ছ ঠ ঠ হ, এই বর্ণগুলোর উদাহরণটা এখানে নেই, কিন্তু ওগুলোর ক্ষেত্রে ওটা খাটবে। তাহলে অভ্যাস হলো ডবল হচ্ছে, ডবলের প্রথমটাকে অভ্যাস বলছে। অভ্যাসের মধ্যে যদি দ্বিতীয় বা চতুর্থ বর্ণ থাকে বর্গীয়, সেটা প্রথম বা তৃতীয় হবে। এই তাহলে ভূ ভুজ, ভূটা হলো ভূ, প ফ ব ব, ভ 4 নাম্বার হয়ে গেল 3 নাম্বার ব, ভূ ভুজ। ঘ ঘস ঘ 4 নাম্বার, ক খ গ ঘ হয়ে গেল গ, গ ঘস। তারপরে বলছে যে হরস্ব গিংসে, হরস্ব, হরস্ব মানে হরের। আচ্ছা, সূত্রটা আমি এখন বলবো না, পরে বলা হবে। এখানে বলছে হর ধাতুর সাথে অভ্যাসটা গিং হয়ে যায়। ওই গ্রামারের বলছিল অপবাদ বলা হয়, মানে মূল একটি স্টেটমেন্ট বলা হলো, তার এগেনস্টে একটা কাউন্টার রুল দেয়া হচ্ছে। ওখানে বলছে অভ্যাস হয় ডবল হলো। এবার ডবলের এই হয় যে এখানে বলছে ডবল যেটা হচ্ছে অভ্যাস, অভ্যাসের কার্য বলা হচ্ছে যে হরের অভ্যাস যেটা সেটা গিং হয়ে যাবে। তাহলে হর থেকে জেনারেলি হওয়া উচিত ছিল হর, ডবল হলে স হচ্ছে, হর হওয়ার কথা, প্রথম বর্ণটা ডবল হলে এইটা হচ্ছে না। বলছে হরের অভ্যাসটা গিং হয়ে গেল, তাহলে গিং গিং হলো, বা মানে গি গিং এরকম হচ্ছে স্বর। তারপরে বলছে যে কবর্গ থাকলে সেটা চবর্গ হয়ে যায়। অভ্যাস, এটা পুরো সব অভ্যাসের কার্য হচ্ছে। এই জায়গা থেকে এটা অভ্যাস যখন হলো, অভ্যাসকারীও বলে এরকম লেখা যেতে পারে, অভ্যাস কার্য। তো গটা কবর্গের জায়গায় চবর্গ হবে। মানে বেসিক্যালি এটা লিঙ্গুইস্টিক্সে যেটা আমরা প্যালাটালাইজেশন বলি, কবর্গ মানে কণ্ঠবর্ণ, তার জায়গায় চবর্গ মানে তালব্য বর্ণ হচ্ছে। যে কুন্দ থেকে চুন্দ একটা ছিল, তালব্য বর্ণের সংসর্গ ছাড়া অটোমেটিক প্যালাটালাইজেশন, কুন্দ থেকে চুন্দ, তরহি থেকে চরহি ছিল না এরকম লিঙ্গুইস্টিক্সে। তো কণ্ঠবর্ণটা তালব্য বর্ণ হয়ে যাবে, কবর্গের জায়গায় চবর্গ। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যালো? আচ্ছা, কিছু একটা সাউন্ড হলো, কেউ যেন কিছু বলতো। যাই হোক, এবারে কবর্গের জায়গায় চবর্গ হলো, এটা এটা শুধু অভ্যাসের কার্য হচ্ছে, সব জায়গাতে না। এই যে গিগিং হলো, গটা তাহলে চবর্গ করলে কি হবে, গ হচ্ছে ক খ গ তৃতীয় বর্ণ, তাহলে চবর্গের তৃতীয় বর্ণ হবে চ ছ জ। গিগিং এর জায়গা হলো জিগিং। আবার ওখানে আমি যে আমরা যে এক্সাম্পলটা নিলাম, ঘস ধাতু থেকে গ ঘষা হলো, এই যে গ আছে এইটাও পরিবর্তন হবে, এইটাও জ হয়ে জ ঘষা হলো। 2 নম্বরটা কিছু হচ্ছে না, এটা গ রইল, এটা অভ্যাস নয়, জ ঘষা হলো। এবারে বলছে যে অভ্যাসের যে অন্তবর্ণ, মানে ফার্স্ট যেটা ডবল হচ্ছে, মানে জ
ইত্যাদি, মানে ওটা অভ্যাসই আছে, তার কিছু পরিবর্তন সাধন হয়েছে। যেমন গ ঘ স থেকে আমরা জ ঘ স বানিয়েছি, এই রকম আছে। তো এই যে আদি বর্ণ, মানে যেটা অভ্যাস বর্ণ, যেটা অভ্যাসের অন্তবর্ণটা ইকার হয়ে যায়। তো জ ঘ স থেকে জটাকে ই করলে জি হলো জি ঘ স। পা ধাতু যেটা আছে, এখানে কিছু সূত্র বাদ দেয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, মানে পা ধাতু অভ্যাস করলে পা পা যে হলো, এই পা এর আটা, এটা অকার হয়ে যায়, এটা হ্রস্ব হয়। অভ্যাস বর্ণ কখনো দীর্ঘ হয় না। এটা একটা কি রস্য বলে একটা সূত্র ছিল, কি আলোচনা, যাই হোক। তো মোট কথা পা পা থেকে এটা প হয়ে যাচ্ছে, বা যদি নাও আমরা সূত্রটা নিই, মোট কথা হচ্ছে অভ্যাস বর্ণর যেটা আছে সেটা ইকার হয়ে যাবে। তাই পা পাটা হলো পি পা, আদিটা অভ্যাস বর্ণ পি হয়ে গেল, পি পা। এইবারে অভ্যাসের কার্য এখানে সমাপ্ত হলো। মানে ডুপ্লিকেশন বলে, রিডুপ্লিকেশন ইংরাজি টার্মটা বলা হয়, ডবল হয়ে যাচ্ছে। ডবলের যেটা হয়েছিল সেটার কার্য সমাপ্ত হলো। এবার এই যে আকৃতিগুলো দাঁড়ালো, এখানে হলো জি ঘষ, পিপা, জ ঘষ, জিগিং, জিগিং স হবে অ্যাকচুয়ালি। সটা অ্যাড হয়ে বুভুজ, না 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 না, এটা হবে না, হবে না। এটা শুধু অভ্যাসের জায়গাটাই দেখানো হচ্ছে, মানে ভুজটাই ডবলে বুভুজ, বুভুজ, ঘ ঘ স, ঘ ঘ স, এইটা কেবলমাত্র ধাতুর পার্টটাই এখানে দেখানো হয়েছে। এবার হচ্ছে ওই যে খ থ স প্রত্যয়গুলো যুক্ত হলো, এই প্রত্যয়ের কার্য হবে। বলছে যে এই যে যেইটা লাস্টে যে ব্যঞ্জন বর্ণ আছে, এই অভ্যাস সহ যে একখানা আকৃতি তৈরি হলো, লাইটনিং হচ্ছে এখানে। যাই হোক, দেখি চট করে শেষ করে গেলে ভালো। তো লাস্ট যে বর্ণ আছে সেটা বলছে যে ছ প্রত্যয় যদি থাকে সেটা মিলেমিশে চ হয়ে যায়। যেমন জি ঘ স, আর এখানে ছ প্রত্যয় হচ্ছে, তাহলে এটা কম্বাইন হয়ে ছ থাকলে এটা চ হয়ে গেল, তাহলে জি ঘ ছতি। এবং এখানে বিষয়টা কি হচ্ছে, বললাম ধাতুর অন্তবর্ণের লোপ হয়, তাহলে এইটা হয়ে গেল জি ঘস ছ, ছটা চক হয়ে গেল, তাহলে জি ঘচ্ছ। এইটা আকৃতি দাঁড়ালো। ছটা যখন যুক্ত হচ্ছে, জি ঘস, জিঘস, জিঘস, জিঘচ ছ। এই জিঘচ্ছটা হচ্ছে অঙ্গ, যেটা বললাম, যেটার সাথে এইটা হলো একটা নতুন ধাতুর মতো তৈরি হচ্ছে। মানে এটার পরে এবার যথারীতি তিয়ন্তিগুলো যুক্ত হবে, জিগচ্ছতি, জিগচ্ছন্তি, জিগচ্ছসি, জিগচ্ছত, বা জিগচ্ছিত্বা, জিগচ্ছিতুম, জিগচ্ছন্ত, জিগচ্ছমান, জিগচ্ছনীয়, জিগচ্ছিতব্য, মানে যথারীতি যা কিছু আছে এগুলো সব যুক্ত হবে। তাহলে এইখানে প্রত্যয়ের জায়গায় যে কি চেঞ্জ সেটা বলা হচ্ছে। এইখানে প্রথমে আদি বর্ণের অভ্যাসের ক্রিয়াগুলো বলা হলো এই পর্যন্ত, এবারে এখানে প্রত্যয়ের কার্যগুলো বলা হচ্ছে। সিমিলারলি বলছে যে শেষে যদি মানে খ প্রত্যয় হয় তাহলে লাস্টে ক হয়ে যাবে, তাহলে বু ভুজ, খ যদি হয় বু ভুক খ, ক্ষয়ের আগে ক হচ্ছে, ছয়ের আগে চ হচ্ছে, এই রকম। এই দুটোই এখানে সূত্র আছে, আর বাকি কিছু ইরেগুলার ফর্ম হয় যেটা পালি বৈয়াকরণরা দেখান নিয়তটা, মুগলন ব্যাকরণে কিছুটা আছে। বলছে অনুরূপে পিপা সতি, মানে ওই যে আমরা পিপা বানিয়েছিলাম তার সাথে সযুক্ত হলে পিপা সতি, সু ধাতু থেকে হচ্ছে সুসু সতি, মানে সু ছিল সেটা চেঞ্জ হয়ে হলো সুসু, শুশ্রূষা যে শব্দটা হয় বাংলায়। দা ধাতু থেকে দিচ্ছ, এটা একেবারেই ইরেগুলার, এটা পালিতে বৈয়াকরণটা দেখানি কিভাবে তৈরি হয়, কিন্তু পালিতে প্রয়োগ হয়, এই জন্য উইদাউট সূত্র এটাকে দেখানো হয়েছে। এবারে সূত্রগুলো আমি দেখাই একদম প্রথম থেকে। প্রথম সূত্র বলছে
যে ক্বচাদি বন্যানং একস্বরানং দ্বে ভাব। আচ্ছা, এখানে সূত্রটাকে ভাঙলে আমরা পাবো, এগুলো লিখে নেবে। ক্বচি মানে হচ্ছে ক্বচিৎ, কখনো কখনো, আদি বন্যানং, আদি বর্ণগুলির, একস্বরানং বলছে এক স্বরযুক্ত আদি বর্ণগুলির দ্বে ভাব, মানে দ্বিত্ব এরকম বলতে পারি। কখনো কখনো এক স্বরযুক্ত আদি বর্ণের দ্বিত্ব হয়, দ্বে ভাব হয়, ডবল হচ্ছে। এখানে তাৎপর্য কি? যেমন ভূ জ, এইটা যদি বলা হয় ধাতুটা, ওই অভ্যাস মানে ডবল, ওই বললাম প্রথমটার ডবল হয়, তখন বলছে আদি বর্ণ এক স্বরযুক্ত। আদি বর্ণ বললে তো এখানে বর্ণ বিশেষণ করলে ভুজ, ভ, উ, জ, অ এইরকম হবে, কিন্তু আদি বর্ণ তো ভটার ডবল হবে, ভয়ে ভয়ে হয়ে যাবে। পায়ের যদি ডবল বলা হয় তাহলে এখানে প আর আ আছে, তাহলে এটা পয়ে পয়ে হয়ে যাবে, ডবল প। ওই জন্য বলছে এক স্বরযুক্ত, তার মানে এই ভ, উ, প, আ স্বরবর্ণ সহ আদি যে বর্ণ সেইটার ডবল হবে, এক স্বর সহ। তাহলে এই ভূ ভুজ, ঘ ঘস, পা পা স এইরকম হচ্ছে। পালিটা বলছে যে গচি এক ধাতু নং, কখনো কখনো ধাতু নং আদিবন্যানং একস্বরানং। এইটাকে একটু সাজিয়ে নিলে যে ধাতুর এক স্বর আদি বর্ণগুলি, ধাতুর নং একস্বরানং আদি বর্ণ, এক স্বরযুক্ত আদি বর্ণগুলি দেভাবতী, দুই বৃত্ত হয়। তারপরে বলছে পূর্বভ্যাস, এটা সন্ধি হয়েছে, পূর্ব যুক্ত অভ্যাস। পূর্ব বর্ণটা হচ্ছে অভ্যাস। তো যথারীতি এই ভূ, ঘ, পা এইগুলোকে অভ্যাস বলা, এটা টার্ম একটা। দ্বেভাবস্য পূর্ব অভ্যাসতি উচ্চতে। দ্বেভাবের যে দ্বিত্ব হচ্ছে সেটার পূর্ব যেটা আছে সেটাকে অভ্যাস বলা হয়। পরের সূত্র বলছে এটা ইজি, দ্বিতীয় চতুর্থানং প্রথম তৃতীয়। দ্বিতীয় এবং চতুর্থের স্থলে প্রথম এবং তৃতীয়, এটা বর্গীয় বর্ণের ক্ষেত্রে বলছে, যেটা আমরা দেখলাম এখানে। ভ ভ ছিল, ব ভ হলো, রাসপাঞ্চল। অভ্যাসস্য অভ্যাসের বর্গীয় দ্বিতীয় চতুর্থানং, বর্গীয় দ্বিতীয় চতুর্থের স্থলে প্রথম তৃতীয় বর্ণা হন্তি, প্রথম এবং তৃতীয় বর্ণ হয়। এটা এক্সপ্লেন করার কিছু নেই। পরের সূত্র বলছে হরস্ব গিং সে। হরস্ব মানে হচ্ছে হর ধাতুর গিং হয় সে, স্বপ্রত্যয় পরে থাকে। বেসিক্যালি এটা অভ্যাসের ক্ষেত্রেই এটা বলতে, অভ্যাসের ক্ষেত্রে না, এটা বলতে চাইছে যে এটা আদেশ হচ্ছে যে ধাতুটাই গিং হয়ে যায়। তাহলে হর যুক্ত স, এটা আমারই লিখতে ভুলে, এটা হচ্ছে গিং যুক্ত স হবে, মানে ধাতুটাই চেঞ্জ হয়ে হয়ে গেল গিং। এবার গিং ধাতুটাকে ডবল করতে হবে, তাহলে এটা গিং হবে। বেসিক্যালি একটা স্বরবর্ণ নিয়ে আদি বর্ণটা লিখতে হবে। এটা বৈয়াকরণটা ভীষণ সুন্দরভাবে এগুলোকে এক্সপ্লেন করে। ওই যে একস স্বরানং আদি স্বরানং বলছে, বা আদি বর্ণানং কথাটা বলবো, তাহলে গিংয়ের আদি বর্ণ হলো গ, আর তার সাথে স্বরবর্ণ কি আছে, ই। তাহলে এই গ আর ইটাকে ডবল করতে হবে, তাহলে এইটা গিয়ে ওই জন্য গিং হলো এইরকম। মানে এইটা হচ্ছে একটা স্টেপ, গিং যুক্ত স, হর থেকে গিং হলো, আবার গিংটা ডবল হয়ে গিং হলো, ওই আদি বর্ণ এক স্বরকে নিয়ে। তারপরে বলছে কবজ্ঞস্য চবক। হ্যাঁ, এটাকে লেখার সময় এইটা লিখে তারপরে এইটাকে এইভাবে দেখাবে। এই হলো, এখানে অলরেডি ঝড় শুরু হয়েছে, এটা শেষ করি। যাই হোক, তো কবজ্ঞস্য চবজ্ঞ, কবর্গের স্থলে চবর্গ হয়, তাহলে অভ্যাসস্য কবজ্ঞস্য চবজ্ঞ হতি, অভ্যাসের কবর্গের স্থলে চবর্গ হয়। ইজি, এটা বোঝানোর মতো কিছু না। তাহলে গিগিং জিগিং হলো, গ ঘষটা হচ্ছে জ ঘষ।
এখনো অভ্যাসের কার্য চলছে। লাস্ট যে বলছে যে অন্তঃসীবন্না কার, এটাকে সন্ধি ভাঙলে হবে অন্তস্য ইবন্ন অকার। এই এক পালি ব্যাকরণের ঝামেলা। এটা হচ্ছে এই কথাটা আগে যাবে, অন্তস্য অকার ইবন্ন হতি, ওয়ার্ডগুলোকে এদিক ওদিক করে দিয়েছে। বলছে অন্তস্য অকার ইবন্ন, এটা ওই যে বলেছিলাম যে সেই হয় কার্য নিমিত্ত, সেই হিসেবে অকারও মানে হচ্ছে অকারের বিধান করা হচ্ছে, অকার কি হয় ইকার হয়ে যায়। আচ্ছা, তো এখানে বলছে যে অন্তস্য অকার ও ইবন্ন, এদিকে ঘেঁটে গেছে ওয়ার্ডগুলো। তো অভ্যাসস্য অন্তস্য অকার ও ইকারও হতি, অভ্যাসের যে অন্ত অকার আছে সেটা ইকার হয়। এটা কিন্তু অভ্যাসেরই হবে, অন্য কিছুর না, মানে পরবর্ণের না। এই জন্য জ ঘষাটা জি ঘষা হলো, প পাটা পি পা হলো, এইরকম। বা এটাকে যদি আমরা পা পা বলেও লিখি, অ্যাকচুয়ালি অকার অর্থে অকার বা বর্ণ যখন শব্দটা প্রয়োগ হয় তখন ডবলটাকে ইউজ করে, মানে অ আ হর্ষ দীর্ঘ ভ্যারিয়েশন, ইবর্ণ মানে হচ্ছে হর্ষই দীর্ঘই, উবর্ণ হচ্ছে হর্ষ দীর্ঘ, দুটোকে একসাথে ইন্ডিকেট করে। একটা ব্যাকরণে কথা প্রচলিত আছে, বর্ণ গহনে না সবর্ণ কি, এরকম একটা কথা। বর্ণ শব্দটা বললে তার হর্ষ দীর্ঘ ভ্যারিয়েশন এইগুলোকেও গ্রহণ করা হয়। তো এই হলো অন্তঃসীবন্না কারো। এখানে বলার যেটা বিষয়, খুব যদি মনে সূত্র লাগছে সেক্ষেত্রে তোমরা এই বাংলাটা মানে এক্সপ্লেনেশন যেটা পালিতে আছে সেইটাকে তৈরি করে নিলে পরে আস্তে আস্তে আর সূত্রগুলোকে মুখস্থ করলে, কারণ এইটা লিখে দিলেও কিন্তু মোটামুটিভাবে কাজ হয়ে যাবে। মানে যদি হয় মানে পার্সেন্টেজে বললে 70% নাম্বার দিয়ে দেবে, এটা দিতে বাধ্য। সূত্রটা দিয়ে লিখলে ঠিকঠাকভাবে, মানে স্টেটমেন্ট এবং এক্সাম্পল এইটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সূত্রটা দিলে এটা একদম জিনিসটা পারফেক্ট হবে, মানে 80%-এর মতো মোটামুটি দিয়ে দেয়। আমার গ্রামারে কত পেয়েছিলাম, 81 না কত বোধহয়। হ্যাঁ, 81 ছিল বোধহয়। ওটা 90-এর আমার টার্গেট ছিল 90-র মতন পাবো, দেয়নি, যাই হোক এটা অন্য বিষয়। কিন্তু সূত্রগুলো দিলে অনেকটা ভালো হয়, কিন্তু সূত্রগুলো তৈরি করতে যে সময় ব্যয় হবে আমার মতে তার আগে জিনিসগুলো কমপ্লিট করাটা ভালো হবে। নেক্সট বলছে যে ব্যঞ্জনান্তস্য, এবার যেটা প্রত্যয়ের কার্য হচ্ছে, ব্যঞ্জনান্তস্য চো ছপ্পচ্ছয়, বলতে ছ প্রত্যয় থাকলে, ছপ্পচ্ছয় সেটা কেন প্লুরাল করেছে জানি না, এটা সপ্তমী বিভক্তি, তাহলে ছ প্রত্যয় এর পরে থাকলে, সপ্তমী বিভক্তিতে বলেছিলাম পরে হয়, ব্যঞ্জনান্তস্য ব্যঞ্জনের অন্তের বা অন্ত ব্যঞ্জনে চ হয়, ছ প্রত্যয় পরে থাকলে। সপ্তমী থাকলে জেনারেলি এটা পরে থাকলে এই অর্থ বোঝায়। প্রথম দিকে আমি একটা লিখিয়ে দিয়েছিলাম বা একটা নোটও দিয়েছিলাম আমি ছোটো করে। ব্যঞ্জন অন্তব্যঞ্জনের চকারও হতি ছপচ্ছয়ে পড়ে, ছপ্রত্যয়ে পরে থাকলে অন্তব্যঞ্জন চকার আছে, জি ঘষ ছ, জিগচ্ছ হয়ে গেল। কো খেয়ে ছ, এটা একদম সরল, বলছে ব্যঞ্জনন্দস্য কো খে, খে মানে খ প্রত্যয় পরে থাকে, এটা সপ্তমী বিভক্তি হচ্ছে। নরে নরেশু হয়, তাহলে খে খেসু, খ যদি একটা শব্দ বলা হয়, খো খা খং খে খে ন খেহি দিয়ে সপ্তমীতে খে খস্মিং ভম্হি খেয়েসু, খে মানে খ পরে থাকলে বা খ প্রত্যয় পরে থাকলে কো হয়, অন্ত ব্যঞ্জনের জায়গায় এই ব্যঞ্জনান্তস্য কথাটা এখানে অ্যাড হচ্ছে। অন্তব্যঞ্জনস্য ককারও হতি খপচ্চয়ে পড়ে, খ প্রত্যয় পরে থাকলে অন্তব্যঞ্জনের জায়গায় ক হয়ে যায়, তাহলে বুভুজ অভ্যাসের কার্য হয়ে গেছে, এই জটাকে বানিয়ে দিল ক, বুভুক্ষতি, মানে বুভুক্ষটা তৈরি হলো, তারপরে এবার আমরা এখানে টি ভি অ্যাড করছি, এখানে জিঘচ্ছ তৈরি হলো, তারপর তি অ্যাড হচ্ছে। আর এবং এই একই রকমভাবে পিপাসতি,
আচ্ছা, এই ধাতুর অর্থগুলো বলে দিলে ভালো হতো। যেমন ঘষ মানে হলো খাওয়া, জিঘচ্ছতি মানে হচ্ছে খেতে ইচ্ছা করে, পা ধাতুর মানে পান করা, পিপাসতি মানে পান করতে ইচ্ছা করে, ভুজ ধাতুর অর্থ হলো খাওয়া, বুভুক্ষতি মানে হলো খেতে ইচ্ছা করে, শতুমিচ্ছতি, শো মানে সু ধাতু, যেটা সুনাতি হয় না, সুনাতি, ওই তো শতুমিচ্ছতি শুনতে ইচ্ছা করে, অর্থাৎ শুশ্রূষতি। এটা হলো বাংলায় যেটা শুশ্রূষা বলা হয়। শুশ্রূষা শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে শোনার ইচ্ছা। আমাদের বাংলা ভাষায় বলা হয় না যে ও মুখ কোনো কথা শোনে না। শোনে না মানে কি কানে শোনে না? না, শুনে পালন করে না। ওটা অর্থটা এক্সটেন্ড করছে, বা কথা শুনতে চায় না। দ্যাট মিন্স সে মানে ডিসিপ্লিন নয়, বা তার মধ্যে আনুগত্য নেই। তো শুশ্রূষার মধ্যেই সেবা বা আনুগত্য ব্যাপারটা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি শুশ্রূষা শব্দের অর্থ হলো শোনার ইচ্ছা। তারপরে আরেকটি শব্দ মুমূর্ষু প্রয়োগ হলো, সব ওই সন প্রত্যয় রূপ। মুমূর্ষু মানে হচ্ছে যে মরতে ইচ্ছা করে, মানে মরণাপন্ন, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। অর্থগুলো একটু বিবর্তন হয়েছে, কিন্তু ধাতুর অর্থটা প্রকট থাকে। তারপরে দাতুম ইচ্ছাদি দিচ্ছতি, দাতুম মানে হচ্ছে দিতে ইচ্ছা করে, সেটা হচ্ছে দিচ্ছতি, ইচ্ছাদি রূপানি হন্তি, ইত্যাদি রূপগুলো হয়। আচ্ছা, এটা কিন্তু বেশ জটিল। আমি এটা বেশ সুন্দর করে মানে সহজ করে বললাম, অন্যান্য পূর্ববর্তী যে সেশনগুলোতে পড়ানো হয়েছে তাদের থেকে অনেকটা সহজ করে। দেখি কতখানি কি কাজে দেয়।